ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয়তাবাদী দল বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু হয়েছে। সকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী মনোনয়ন বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বিগত ১৬ বছরের আন্দোলনের ভূমিকা মূল্যায়ন করে সংসদীয় দলীয় বোর্ড মনোনয়নের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। সবাইকে সে সিদ্ধান্ত মেনে নেয়ার আহ্বান জানান তিনি। মনোনয়নে ইচ্ছুক প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে তা জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে। আগামী ১২ মে সংসদে সংরক্ষিত নারী আসনে নির্বাচন হবে। নির্বাচন কমিশনে মনোনয়ন বিতরণ চলবে ১০, ১১ ও ১২ এপ্রিল। শেখ হাসিনার পলায়নের মধ্যে দিয়ে যে বিজয় হয়েছে, সেই বিজয়কে আমাদের নিশ্চিত করতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের জন্য যে সংরক্ষিত আসন, সেই আসনে নির্বাচনের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার মধ্যে দিয়ে। রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয় থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট ইফতেখার রেজা। ইফতেখার, মনোনয়ন প্রত্যাশীরা কি বলছে? নতুন করে তেলবাহী জাহাজ দেশে আসায় জ্বালানি খাতে কিছুটা স্বস্তি ফিরলেও এখনও ভোগান্তি কমেনি গ্রাহকদের। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজও দীর্ঘ সারিতে অপেক্ষা করে তারা সংগ্রহ করছে জ্বালানি তেল। আবার অনেকে পাম্পে তেল না পেয়ে এবং পাম্প বন্ধ থাকায় জানায় হতাশার কথা। এদিকে অতিরিক্ত চাহিদার কারণে সরবরাহে বেগ পেতে হচ্ছে পাম্প কর্তৃপক্ষকে। বরাদ্দ অনুযায়ী পাম্পগুলোতে তেল সরবরাহ করা হলেও অতিরিক্ত চাহিদায় ভোগান্তিতে গ্রাহকরা। আগামী সপ্তাহের মধ্যে অবশ্য জ্বালানি সংকট কেটে যাওয়ার আশা করছে সরকার। রাজধানীর রমনা এলাকার একটি ফিলিং স্টেশন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। আপেল, এ মুহূর্তে পাম্পের কি চিত্র দেখছেন? পরিস্থিতি কি একটু উন্নতি হয়েছে? মাস খানেক বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লীগ BFL এর খেলা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বিকেল ৩টায় মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেড। এবারের লিগে দ্বিতীয়বারের মতো হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী দলের লড়াই। এর আগে প্রথম দেখায় আবাহনীকে ৩-২ গোলে হারায় মোহামেডান। অবশ্য লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক অবস্থানে নেই সাদা কালো জার্সিধারীরা। ১১ ম্যাচে মাত্র ২টি জয় পেয়েছে মতিঝিলের ক্লাবটি। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের ৬ নম্বরে কোচ আলফাজ আহমেদের দল। অন্যদিকে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রেখেছে আবাহনী। ১১ ম্যাচ খেলে তাদের অর্জন ১৯ পয়েন্ট। ৫টি ম্যাচ জিতেছে তারা। ৪টি ম্যাচে ড্র এবং ২ ম্যাচে হারের রেকর্ড ধানমন্ডির ক্লাবটির। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান তৃতীয়। একই দিন ফকিরাপুল ব্রাদার্স ইউনিয়ন এবং PWD রহমতগঞ্জ পরস্পরের বিপক্ষে খেলবে। আজ শুক্রবারের মধ্যে ১১৭টি অধ্যাদেশ পাশ হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। তিনি বলেন, এখন পর্যন্ত ১০১টি অধ্যাদেশ বিল আকারে পাশ হয়েছে, বাকিগুলো পরের বৈঠকে পাশ হবে। জাতীয় সংসদের সকালের অধিবেশন শেষে ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। এদিকে আজ দুপুর ১২টা পর্যন্ত ৯টি বিল পাশ হয়েছে। এর মধ্যে মূল্য সংযোজন কর এবং সম্পূরক শুল্ক বিল, আমানত সুরক্ষা বিল, নারায়ণগঞ্জ, বরিশাল, ময়মনসিংহ, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল অন্যতম। সংসদের ৩০০ বিধিতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের মার্চ থেকে জুন সময় নির্ধারিত ভর্তুকির চেয়ে জ্বালানি খাতে সরকারকে ৩৬,০০০ কোটি টাকা বাড়তি ভর্তুকি দিতে হবে। জ্বালানি তেল ও LNGর মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, LNGতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় ৩৬,০০০ কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, শুক্রবার দিন এই প্রথম পার্লামেন্ট বসেছে, কারণ আমাদের একটা বাধ্যবাধকতা ছিল যে আমাদের আজকের দিনের মধ্যে আমাদের সকল অধ্যাদেশগুলো পাশ করতে হবে, যতগুলো আমরা পাশ করাতে চাই। তাই সেই অধ্যাদেশগুলো ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে আমরা পাশ করাতে পারব।
গণভোটের রায় বাস্তবায়ন সহ ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ৩ জন শিক্ষার্থী। তাদের মধ্যে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং 1 জন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। রাজধানীর রাজু ভাস্কর্যের সামনে তারা এই কর্মসূচি পালন করছেন। অনশন শুরুর পর প্রায় 48 ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন বা সরকারের পক্ষ থেকে এখনও কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সহপাঠীরা। তাদের অভিযোগ, অনশনকারীদের সঙ্গে আলোচনায় বসার জন্য এখনও কেউ এগিয়ে আসেনি। এদিকে অনশনরত শিক্ষার্থীদের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে। চিকিৎসকরা এসে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে জানিয়েছেন তাদের অবস্থা ভালো নয় এবং দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, অনশনকারীদের কোনো ধরনের শারীরিক ক্ষতি হলে এর সম্পূর্ণ দায় সরকারকেই নিতে হবে। আগামী এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাতা দেখার ক্ষেত্রে মান যাচাইয়েরও জোর দেন শিক্ষামন্ত্রী। 2001 থেকে 2006 একটি বারের জন্য এই প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি অত্যন্ত সিরিয়াস ছিলাম। এবার প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন আইনের আওতায় আনা হয়েছে। আগামী 15 এপ্রিলের মধ্যে জ্বালানিবাহী আরও 5টি জাহাজ এলপিজি ও এলএনজি নিয়ে চট্টগ্রাম বন্দর জলসীমায় এসে পৌঁছার কথা রয়েছে। এই জাহাজগুলো এসেছে ইউএসএ, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া থেকে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই আসছে একের পর এক আমদানিকৃত জ্বালানিবাহী জাহাজ। এসব জাহাজ থেকে অগ্রাধিকার ভিত্তিতে চলছে তেল খালাসের কাজ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গতকালও জ্বালানিবাহী 3টি জাহাজ অবস্থান করে জেটি ও বহির্নোঙরে। আগামী এসএসসি সহ সকল পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। সকালে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আয়োজিত কেন্দ্র সচিবদের মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এ হুঁশিয়ারি দেন। চট্টগ্রাম কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় কেন্দ্র সচিবদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সরকার শিক্ষার মান উন্নয়নে বিভিন্নমুখী উদ্যোগ নিয়েছে। বিশেষ করে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নকল প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাতা দেখার ক্ষেত্রে মান যাচাইয়েও জোর দেন শিক্ষামন্ত্রী। 2001 থেকে 2006 একটি বারের জন্য এই প্রশ্নপত্র ফাঁস হয়নি। আমি অত্যন্ত সিরিয়াস ছিলাম। এবার প্রশ্নপত্র ফাঁস হলে সংশ্লিষ্টদের কঠিন আইনের আওতায় আনা হয়েছে। মোংলায় বিএনপি নেতা মাহে আলম হত্যার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা। বেলা 11টায় মোংলা পোর্ট পৌরসভা চত্বরে সচেতন নাগরিক সমাজ ও মাহে আলমের স্বজনদের আয়োজনে এ মানববন্ধন। বক্তারা বলেন, প্রভাবশালী আওয়ামী লীগ নেতার ইশারায় বিএনপি নেতা মাহে আলম হত্যাকাণ্ডটি ধামাচাপা পড়েছে। তাই লাশ পুনরায় কবর থেকে তুলে ময়নাতদন্তের দাবি জানানো হয়। 2023 সালের 10 এপ্রিল মোংলার পৌর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহে আলমকে অপহরণের পর হত্যা করা হয়। তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদ সরকারের গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তির নির্দেশে থানায় মামলা না নিয়ে ভুয়া ময়নাতদন্তের মাধ্যমে বিএনপি নেতা মাহে আলম হত্যাকাণ্ড ধামাচাপা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। বেসরকারি একটি প্রতিষ্ঠানের উদ্যোগে বগুড়ায় জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের কৃষি উৎপাদন বিষয়ে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সদর উপজেলার তেলেহারা এলাকায় একটি কৃষি খামারে বিভিন্ন জাতের ফসলের উপরে এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কিভাবে বেশি ফসল ফলানো করা যায় সেই বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। রাঙামাটিতে বর্ষবরণের আগে পাহাড়ি জনগোষ্ঠী মেতেছে তাদের হাজার বছরের লালিত সংস্কৃতি ও ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসবে। সকালে রাঙামাটির মারি স্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী পাহাড়ি জুম্মু খেলাধুলা। বিজু, সাংরাই, বৈশু, বিশু, বিহু, চাংক্রান, চাংলান ও পাতা উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই ক্রীড়া উৎসবে রাঙামাটি শহরসহ বিভিন্ন উপজেলার তরুণ তরুণী এবং বয়স্ক নারী শিশু অংশগ্রহণ করেন। স্টেডিয়াম প্রাঙ্গণ রূপ নেয় ক্ষুদ্র নৃগোষ্ঠীদের এক মিলন মেলায়।
বৈশ্বিক সংকটেও জ্বালানি তেলের মূল্য না বাড়িয়ে সরকার বড় অঙ্কের ভর্তুকি দিচ্ছে বলে সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী। প্রতিকূল পরিস্থিতির মধ্যেও 2034 সালের মধ্যে $1 ট্রিলিয়ন অর্থনীতির কাতারে উন্নীত হবার প্রত্যয় ব্যক্ত করেন অর্থমন্ত্রী। এদিন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল সহ 2 ডজন বিল পাশ হয় সংসদে, যার কয়েকটিতে আপত্তি জানায় বিরোধী দল। জানাচ্ছেন হাসান মাহমুদ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারেও সংসদ অধিবেশন। অন্তর্বর্তী সরকার প্রণীত অধ্যাদেশের বিষয়ে নির্দিষ্ট সময়ে সুরাহা করার বাধ্যবাধকতায় এমন সিদ্ধান্ত। সদস্যবৃন্দ, স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্যপ্রণালী 300 বিধি অনুযায়ী দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা নিয়ে বিবৃতি দেন অর্থমন্ত্রী। বলেন, বৈশ্বিক সংকটেও দাম না বাড়িয়ে জ্বালানি তেলে ভর্তুকি দিচ্ছে সরকার। জ্বালানি তেল ও এলএনজির মূল্য আন্তর্জাতিক বাজারে দ্বিগুণের বেশি বৃদ্ধি পেয়েছে। এর প্রভাবে সরকারকে চলতি অর্থ বছরের মার্চ-জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরও প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। মাননীয় স্পিকার, মেগা প্রকল্পের নামে আওয়ামী লীগের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় হয়েছে বেশি। প্রতিকূলতা সত্ত্বেও অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় অর্থমন্ত্রীর। জনগণ উত্তরাধিকার হিসেবে পাওয়া বিভিন্ন সমস্যার কারণে আমাদের সীমাবদ্ধতা বিবেচনায় রাখবেন, এটাও আমরা আশা করি। ব্যাংক রেজুলেশন বিল, আমানত সুরক্ষা বিল, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিল, গ্রামীণ ব্যাংক সংশোধন বিল, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল কণ্ঠভোটে সংসদে পাশ হয়। এমনিতে 3 দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা। সমস্যা, বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম 1 দিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি যে বিল পাস হয়ে যাওয়ার পরে যদি বলে আমি কিছু বুঝিলাম না, এটা মানে স্পিকার দুঃখ হল। যদি আপত্তি দিতেই হতো উত্থাপনের পর, তারপরে সেকেন্ড রিডিং এ বিবেচনার সময়। অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে 117টি অধ্যাদেশ বিল আকারে পাশ হবার কথা রয়েছে শুক্রবারের অধিবেশনেই। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বৃহস্পতিবার বগুড়া 6 ও শেরপুর 3-এ অনুষ্ঠিত উপনির্বাচন প্রমাণ করে কোনো দলের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে উপনির্বাচনে ভোট কারচুপির অভিযোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি একথা বলেন। ওই 2 আসনে পুনর্নির্বাচন দাবি জানিয়ে তিনি বলেন, বিএনপি নির্বাচন নিয়ে উপহাস করেছে। বলেন, 5 কোটি মানুষ জুলাই সনদে হ্যার পক্ষে ভোট দিয়ে নোট অফ ডিসেন্ট বাতিল করে দিয়েছে, অথচ বিএনপি এখন ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের সেই রায়কে অগ্রাহ্য করতে চাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচনের আগে হ্যার পক্ষে প্রচারণা চালিয়ে এখন বিপরীত অবস্থান নেবার মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে দ্বিচারিতা করছে। গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে রাজপথে নামা ছাড়া জামায়াতের সামনে কোনো পথ খোলা থাকবে না বলে হুঁশিয়ার উচ্চারণ করেন মিয়া গোলাম পরওয়ার। ইঞ্জিনিয়ারিং হলো সরকার গঠন করে চেয়ারে বসে এখন ফ্যাসিবাদী কর্তৃত্বশীলদের মতো ক্ষমতাকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষাকে বাতিল করতে চাচ্ছে। গণভোটের ব্যালটে কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, সমস্ত সংস্কারের বিষয়গুলো গণভোটে ছিল। 5 কোটি মানুষ ভোট দিয়ে আপনাদের নোট অফ ডিসেন্টকে বাতিল করে খারিজ করে দিয়েছে। মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত পুনরায় চালু হচ্ছে, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে একমত হয়েছে কুয়ালালামপুর এবং ঢাকা। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকের পর যৌথ বিবৃতিতে এ বিষয়ে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় উভয় দেশ নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত শ্রম অভিবাসন নিশ্চিত করতে কাজ করবে।
একই সঙ্গে মধ্যস্বত্বভোগী কমিয়ে স্বচ্ছ ও নৈতিক নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়। এজন্য প্রযুক্তি নির্ভর ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নিয়োগ চালুর উদ্যোগ নিয়েছে কুয়ালালামপুর। এতে নিয়োগ প্রক্রিয়া সহজ হবে এবং খরচ কমবে। আন্তর্জাতিক শ্রম সংস্থার এমপ্লয়ার পে নীতির আওতায় শ্রমিকদের জন্য শূন্য খরচ নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই উদ্যোগ বাস্তবায়নে পূর্ণ সমর্থন জানিয়েছে বাংলাদেশ। এছাড়া আটকে থাকা শ্রমিকদের দ্রুত নিয়োগ, মানব পাচার সংক্রান্ত চলমান আইনি বিষয় নিষ্পত্তি এবং অনিয়মিত শ্রমিকদের সমস্যা সমাধানেও আলোচনা হয়েছে। আবারও শুরু হয়েছে বাংলাদেশের শিশু কিশোরদের সবচেয়ে বড় প্রতিভা যাচাইয়ের প্রতিযোগিতা মার্কস অলরাউন্ডার। বাংলাদেশের সব স্কুল কলেজের প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী এবং সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা, উপস্থিত বক্তৃতা এই বিষয়সমূহে অংশগ্রহণের সুযোগ পাবে শিক্ষার্থীরা। মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হবে। সারা দেশ ঘুরে এখন চলছে ঢাকা জোনের আঞ্চলিক প্রতিযোগিতা। শুরু হয়েছে দেশের অন্যতম বড় পর্যটন মেলা ঢাকা ট্রাভেল মার্ট 2026। 3 দিন ব্যাপী এই ট্যুরিজম ফেয়ার বসেছে রাজধানীর একটি 5 তারকা হোটেলে। মেলায় দেশের স্বনামধন্য রিয়েল এস্টেট, ট্যুরিজম, এয়ারলাইন্স সহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের নতুন প্রজেক্ট, ভ্রমণ প্যাকেজ এবং সেবা তুলে ধরছে দর্শনার্থীদের সামনে। মেলায় অংশ নেওয়া অন্যতম আকর্ষণ দ্য ভিলেজ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট তাদের নিজস্ব প্যাভিলিয়নে দর্শনার্থীদের জন্য গ্রামীণ আবহের অভিজ্ঞতা তুলে ধরছে। তাদের স্টলে গিয়ে দর্শনার্থীরা জানতে পারছেন ভিন্ন ধর্মী রিসোর্ট অভিজ্ঞতা সম্পর্কে। আয়োজকরা জানিয়েছেন ভ্রমণকে আরও সহজলভ্য করতে মেলায় বিভিন্ন আকর্ষণীয় ছাড় ও বিশেষ অফার রাখা হয়েছে।